মানে জামাতের সাথে আপনি আসলে কি দিয়ে লড়বেন? আপনার তো একটা হাতিয়ার থাকতে হইব। স্বাধীনতার ৫৫ বছর পার হয়ে গেছে, আপনার অর্জন কি? মানে আপনি যে রাজনৈতিক ময়দানে আপনার এত গলাবাজি করতেছেন, আপনার এত বীরত্ব প্রদর্শন করতেছেন, আপনি দৈনিক ১৪ বার লাইভ আসতেছেন জামাতের বিরুদ্ধে, কিন্তু আপনার অর্জনটা কি এখানে? স্বাধীনতার ৫৫ বছর পার হওয়ার পরে বিশুদ্ধ দ্বীনি তালিম দিতেছেন, এটা ঠিক আছে, এটা সর্বোত্তম কাজ। কিন্তু এই যে ছাত্ররা আপনার হাতে গড়তেছে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য, তারা ভবিষ্যৎ জীবনে দ্বীনের জন্য কিভাবে কাজ করবে, সমাজের জন্য কিভাবে কাজ করবে, রাষ্ট্রের জন্য কিভাবে কাজ করবে, এই বিষয়কে আপনার কোনো সাজানো প্রোগ্রাম আপনি তাদেরকে দিতে পারছেন? কোনো সাজানো প্রোগ্রাম আপনি তাদেরকে দিতে পারেন নাই। কিভাবে সে নিজের পরিবার চালাইব, পরিবার সাজাইব কিভাবে, কিভাবে রিজিক তালাশ করবে, তার গাইডলাইনটা আপনি দিতে পারেন নাই। একটা শিক্ষা বোর্ড আছে, কিন্তু এই শিক্ষা বোর্ডের এই যে ব্যাফাকের একমাত্র কাজ হলো কিছু প্রশ্ন টাইপ করা আর কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাওয়া। এছাড়া ব্যাফাকের আর কি কাজ আছে? উন্নতির কোনো ছাত্ররা তাদের অধীনে, উন্নতির কোনো চিন্তা নাই। হ্যাঁ, ছাত্রদের বিকাশ, ছাত্রদের আপনার ধরেন ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ফিকির, তাদের ভবিষ্যৎ কিভাবে সুপ্রসন্ন করা যায়, এরকম কোনো মাথা ব্যথাই তাদের নাই। জি, এবং কওমি মাদ্রাসার ছাত্ররা মদিনা ইউনিভার্সিটি পড়তে যাবে, দেওবন্দে পড়তে যাবে, পাকিস্তানে পড়তে যাবে, এই মদিনা ইউনিভার্সিটি এবং সৌদির কোনো ভার্সিটির সাথে মুআদালা নাই। কওমির এটা একটা ব্যর্থতা, মুআদালা করে না। কিন্তু আলে হাদিসের মাদ্রাসা ফিকর নাই, কিন্তু আলে হাদিস মাদ্রাসার সাথে মুআদালা আছে। তো ওনারা বাতিল হওয়া সত্ত্বেও কিভাবে মুআদালা করে বললো আমরা হক হওয়া সত্ত্বেও মুআদালা করতে পারি নাই? তার মানে মুরব্বিদের এই বিষয়ে ফিকিরই নাই। এই ক্ষেত্রে কওমি ছাত্ররা উদাসীন। যে জাতি রাজনীতি করে না, তারা কিন্তু যারা রাজনীতি করে তাদের গোলাম হয়ে থাকতে হয়, কারণ তাদেরকে দেখতে পারে। হ্যাঁ, দেখতে পারে না। তাহলে রাজনৈতিক প্রভাব বিস্তারে আপনার কি অর্জন আছে স্বাধীনতার এই ৫৫ বছর পরে? বলেন, আপনার কি একটি শক্তিশালী কোনো সংগঠন আছে? একটা হাসপাতাল আছে? আপনি কি একটা ইউনিভার্সিটি করতে পারছেন? একজন আইনজীবী লয়ারকে আপনি তৈরি করতে পেরেছেন? সব বাদ দিলাম, একটা নিজস্ব উদ্যোগে আপনি একটা শক্তিশালী মিডিয়া তো করতে পারেন নাই। তাহলে হাসপাতালও নাই, কিচ্ছু নাই। মানবতার জন্য আপনার কি অর্জন আছে স্বাধীনতার ৫৫ বছরে? তাহলে জামাতের সাথে আপনি কি দিয়ে লড়বেন বলেন? হুজুর কেন নাই? ঐক্যের কারণে। আজকে কওমির প্রতিষ্ঠান এক, কিন্তু ঐক্য নাই। ঐক্য যদি হইতো তো অবশ্যই আমাদের মুরব্বীরা কিছু করতে পারলো, কিন্তু ঐক্য না হওয়ার কারণে শক্তি নাই, করতে পারে না, এইভাবে চলতেছে। আচ্ছা, যেহেতু নাই, এখন আপনি জামাতের সাথে কি দিয়ে লড়বেন? আপনার সন্তানরা যে জামাতে যোগ দিতেছে, আপনি তাদের কিভাবে ঠেকাইবেন? তারা যে যা দেখে যাইতেছে সেটা তো আপনার মধ্যে নাই। শূন্যতা, এই শূন্যতা আপনি তো পূরণ করতে পারতেছেন না। তাহলে আপনি কি দিয়ে তাদেরকে ঠেকাইবেন? তাহলে জামাতের সাথে আপনি লড়বেন এরকম কিছু তো আপনার নাই। কি দেখে মানুষ আপনাকে ছেড়ে, জামাত ছেড়ে আপনার দিকে ঝুঁকবে? আপনি তো বিশ্বাস করেন যে আপনার কাজ হলো শুধু তালিম দেওয়া, রাজনীতি আপনার কাজ না। আপনি কি জানেন এই থিওরির কারণে আজ মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে ৯২% মুসলিম দেশ, চিন্তা করেন, এখানে নাস্তিক মুরতাদরা গুটি কয়েক নাস্তিক মুরতাদ দেশ চালায়, মির্জা ফখরুল আরো কিছু এরকম গুটি কয়েক নাস্তিক মুরতাদ, তারাই কিন্তু দেশটা চালাইতেছে। অথচ আমরা মুসলমান, আমাদের শক্তিশালী কোনো দল নাই। ২৪ পরবর্তী সময়ে এখন একটা বিশাল সুযোগ আসছিল, ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হইতো তাহলে কিন্তু ক্ষমতা আসার একটা বড় চান্স ছিল, একটা বিশাল শক্তি হয়ে যেত। এক হয়ে কোন দল যদি এভাবে যদি আমরা এক হয়ে যেতাম তাহলে কিন্তু আমাদের ঠেকানোর কোনো শক্তি ছিল না। জি, এবং জামাতও আমাদেরকে ভয় পাইতো। আমরা যদি আজকে যে কওমির যে দলগুলো আছে, ইসলামী দলগুলো, চরমনাই কোন, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ঐক্য জোট, জমিয়ত, আমরা যদি এক হয়ে যেতাম তা আমাদের এই দলকে জামাতে অবশ্যই ভয় পাইতো। এবং কওমি ছেলেরা যারা রাজনীতি করতেছে তারা আমাদের এই দলে ঢুকতো, কিন্তু আমরা ঐক্য হতে পারি নাই। একদিকে চরমনাইয়ের সাথে ধরেন, এদিকে জমিয়ত চলে গেল বিএনপি চাটাচাটি করার জন্য, আবার চরমনাই আলাদা। হ্যাঁ, চরমনাই জামাতের সাথে প্রথমে ইয়ে করে তারপর আবার চলে গেছে। আবার ইসলামী ঐক্য জোট, তারা দলের মধ্যেই গ্যাঞ্জাম লাগে, তারা নিতে পারে নাই, আলাদা। তো চরমনাই পীরের অনুরোধে মামুনুল হক সাহেব সম্মত হয়েছেন জোটবদ্ধ হওয়ার জন্য। যাই হোক, একটা পর্যায়ে তারা জোটবদ্ধ হইলেন এবং এরপরে দেখা গেল যে চরমনাই পীর একটা অদ্ভুত একটা দাবি করে বসলো, আমাদেরকে ১০০ আসন দিতে হবে, এখন তাদের সাপোর্টার তো থাকতে হবে। এইভাবে দেখা গেল যে জোটটা শেষ পর্যন্ত হইল না। তো যেহেতু আমরা শরিয়া, চরমনাই যেটা বললো যে আমরা শরিয়া প্রতিষ্ঠার আন্দোলন করি আর জামাত শরিয়া বাস্তবায়ন করবে না, তারা এটা ঘোষণা দিছে জামাত শরিয়া বাস্তবায়ন করবে না, এজন্য নাকি চলে গেছে। অথচ রেজাউল করিম সাহেব নিজে, আমি ওনার ভিডিও দেখছি, উনি নিজে কিন্তু কথাটা বলছেন যে আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। জামাতের সাথে জোট হইয়া কিন্তু চরমনাই সাহেব ঘোষণা দিয়েছেন যে তারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জামাত তো শুরু থেকে এটা বলতেছে, এখনো বলে। তাহলে হ্যাঁ, তাহলে জামাত শরিয়া কায়েম করবে না, এটা তো বাংলাদেশের এই প্রেক্ষাপটে আফমা খালেদ সাহেব বলছেন। আমি অনেক কিছু কথা কই, জামাত যে বলতে শরিয়া প্রতিষ্ঠা করবে না, আসলে আল্লাহ তাআলা কোরআন মাজিদেও বিধিবিধান প্রয়োগ করতে গিয়ে একবারে বলে নাই, আস্তে আস্তে ধাপে ধাপে বলছে। এখন প্রথম ইনসাফ এবং কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হবে, পরে যখন জনগণ প্রস্তুত হবে পরে আস্তে আস্তে ইসলামী রাষ্ট্র কায়েম করবে, ভবিষ্যতে করবে, একবারই তো করবে না, কল্যাণ মানবে না। আফমা খালেদ সাহেব বলছেন যে আমি আমার ধর্ম মন্ত্রণালয় চালানোর জন্য একজন সচিব পর্যন্ত পাইতেছি না, উপসচিব পর্যন্ত পাইতেছি না যে ধর্মীয় বিষয়গুলো বুঝে। তাহলে এই যে সচিব ছাড়া আপনি দেশটা কিভাবে চালাইবেন? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিপ্লব দ্বারা যদি হয় সেটা ভিন্ন কথা, আফগানিস্তান হয়েছে তারা বিপ্লব করছে, সেটা আলাদা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি এর সচিব আমলাতন্ত্র ছাড়া
আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা, আপনি প্রথম দিন থেকে যদি শরিয়া ঘোষণা দেন, পরের দিন সেনাবাহিনী আপনার বিরুদ্ধে নামা, জি সেনাবাহিনী নামবো, ভার্সিটি ছেলে মেয়েরা নামবো, হ্যাঁ জি সবাই সবাই আপনার বিরুদ্ধে শরিয়া প্রতিষ্ঠা তো তাড়াতাড়ি হবে না, আস্তে আস্তে, কিন্তু আশা রাখতে হবে দিলে এবং হৃদয়ে আশা রাখতে হবে যে শরিয়া প্রতিষ্ঠা করবো। হ্যাঁ, এখন আপনার করণীয় কি? যেহেতু আপনার ছেলেপুলেদেরকে জামাত নিয়ে যাইতেছে, আপনার করণীয় কি? জামাতে যোগ দেওয়ার সঠিক কারণটা কি, আপনি সেটা বের করেন। তারা এমনি এমনি যোগ দিতেছে না, কোনো না কোনো কারণ, একটা আদর্শের কারণে কোনো না ভালো দিক দেখছে এই জন্য। হ্যাঁ এরকমই কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। আপনি সেটা বের করেন এবং আপনার দুর্বলতাটা চিহ্নিত করেন, বোঝার চেষ্টা করেন আপনি জামাতের চেয়ে বেশি বাস্তবমুখী, এটা আপনি প্রমাণ করেন। আমি আপনাকে শতভাগ গ্যারান্টি দিব, জামাতে না, জামাতের ছেলেরা বরং আপনার সাথে যোগ দেবে। এই জন্য আমাদের চোখ কান খোলা রাখা দরকার। কি বলেন? জি এখন হুজুর আপনি যে এগুলো বলছেন, এখন অনেকেই মনে করবে কি যে আপনি মামলা সবাই দল করেন, অথচ আপনি এখানে জামাতের দালাল এটা মনে করবে, অথচ আপনি এখানে সত্য জিনিসটাকে আপনি ফুটিয়ে তুলছেন। আমরা জামাতের দলের লোক না, মামলা সবাই দলের লোকও না, কিন্তু বাংলাদেশের মানুষ ঠিকই জামাতের দালাল। এই যে একটা পরিস্থিতি, কিছু বললেই সঠিকটা বললেই বলে কি জামাতের দালাল। ছোট মানুষের মন মানসিকতার কারণে আজকে আমাদের কমিয়ে অবস্থা। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করেন।